সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হবি ক্যাম্পের আমাদের আজকের আয়োজনে। আজকের আয়োজনে আপনারা শিখবেন সংসদীয় বিতর্ক সম্পর্কে। সংসদীয় বিতর্ক শেখার আগে আপনারা শিখেছিলেন সনাতনী বিতর্ক, বারোয়ারি বিতর্ক, বিতর্ক চর্চার ইতিহাস এবং বিতর্কের উৎপত্তি ও বাংলাদেশে তার বিকাশ সম্পর্কে। সুতরাং আজকে আর দেরি নয়, আজকে আমরা সরাসরি চলে যাই সংসদীয় বিতর্ক কি সেটি জানতে। সংসদীয় বিতর্ক বর্তমানে বাংলাদেশে বহুল প্রচলিত একটি বিতর্ক। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাইরেও যে কোনো ধরনের প্রদর্শনী বিতর্কেও সংসদীয় ঘরানার বিতর্ক প্রচলিত রয়েছে। শুধু এটি প্রচলিত রয়েছে তাই নয়, সংসদীয় ঘরানার এই বিতর্কটি প্রচুর দর্শক জনপ্রিয়তাও পেয়েছে। সুতরাং চলুন আমরা সংসদীয় বিতর্ক কিভাবে করতে হয়, সংসদীয় বিতর্কের নিয়মাবলী কি, সেগুলো দিয়ে শুরু করি। সনাতনী বিতর্কে যেমন দুটি দল থাকে, সংসদীয় বিতর্কেও ঠিক তেমনি দুটি দল থাকে। আপনারা সবাই এই ব্যাপারটি জানেন। সনাতনী বিতর্কে দুটি দলকে বলা হয়ে থাকে, প্রথম দলকে পক্ষ এবং দ্বিতীয় দলকে বিপক্ষ। কিন্তু যেহেতু সংসদীয় বিতর্কে সংসদের রীতিনীতি নিয়ে আমরা বিতর্কটি করি, সুতরাং আমাদের এখানে পক্ষ অথবা বিপক্ষ নয়, বরং সংসদীয় বিতর্কের দুটি দলকে, প্রথম দলটিকে বলা হয় সরকারি দল এবং দ্বিতীয় দলটিকে বলা হয় বিরোধী দল। সরকারি দল এবং বিরোধী দল প্রত্যেক দলেই তিনজন করে বক্তা থাকেন, যেমনটি থাকে সনাতনী বিতর্কেও। তবে সনাতনী বিতর্কে যেমন পক্ষ এবং বিপক্ষের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং দলনেতা এভাবে ক্রমটি পর্যালোচিত হয়, সংসদীয় বিতর্কে ব্যাপারটি এরকম ঘটে না। সংসদীয় বিতর্কে যারা বক্তব্য উপস্থাপন করেন বা বিতার্কিকগণ থাকেন, তাদেরকে আলাদা আলাদা নামে অভিহিত করা হয়। সরকারি দলে যারা থাকেন একটি সংসদীয় বিতর্কে, সংসদীয় বিতর্কের সরকারি দলে যারা থাকেন তাদের নাম এরকম ক্রম অনুযায়ী সাজানো হয়। সরকারি দলে প্রথমেই আসেন মাননীয় প্রধানমন্ত্রী, তারপরে আসেন মাননীয় মন্ত্রী এবং সবশেষে আসেন সংসদ সদস্য। বিরোধী দলে প্রথমেই আসেন বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা এবং সবশেষে বিরোধী দলীয় সাংসদ। অর্থাৎ সংসদীয় বিতর্কে আমরা একটি সংসদীয় আবহ বজায় রাখার চেষ্টা করি। যুক্তিখণ্ডন পর্বে যুক্তিখণ্ডন করার জন্য প্রথমেই আসেন বিরোধী দলীয় নেতা এবং যুক্তিখণ্ডনের শেষে আসেন মাননীয় প্রধানমন্ত্রী। একজন স্পিকার পুরো বিতর্কটি পরিচালনা করে থাকেন, তাকে সম্বোধন করা হয় মাননীয় স্পিকার বলে। সংসদীয় বিতর্কে সাধারণত একজন সংসদ সদস্য 5 মিনিট অথবা ক্ষেত্র বিশেষে 7 মিনিট বক্তব্য রাখার সুযোগ পান। অর্থাৎ প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম বিরোধী দলীয় সাংসদ পর্যন্ত গঠনমূলক পর্বে প্রত্যেকেই 5 মিনিট অথবা 7 মিনিটের বিতর্ক উপস্থাপনের সুযোগ পাবেন এবং যুক্তিখণ্ডনে তারা 2 মিনিট অথবা ক্ষেত্র বিশেষে 3 মিনিটের বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। তাহলে আমরা সংসদীয় বিতর্কের দুটো ভাগ দেখলাম, একটি গঠনমূলক পর্ব এবং অপরটি যুক্তিখণ্ডন পর্ব। অর্থাৎ সংসদীয় বিতর্কে আমরা বিতার্কিকদের যে ক্রমবিন্যাসটি দেখতে পাই, সেই ক্রমবিন্যাসটি হচ্ছে সংসদীয় বিতর্কে প্রথমে মঞ্চে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আসেন মাননীয় প্রধানমন্ত্রী। এরপর বিরোধী দলীয় নেতা তার বক্তব্য উপস্থাপন করেন। বিরোধী দলীয় নেতার বক্তব্য উপস্থাপনের পর মঞ্চে উপবিষ্ট হন মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী তার বক্তব্য শেষ করে যাওয়ার পর মঞ্চে আসেন বিরোধী দলীয় উপনেতা। বিরোধী দলীয় উপনেতার বক্তব্য শেষ হওয়ার পর সরকার দলের সংসদ সদস্য উপস্থিত হন এবং সংসদ সদস্যের বক্তব্য শেষ হওয়ার পর আমরা চলে যাই সংসদীয় বিতর্কের সর্বশেষ বক্তা অর্থাৎ গঠনমূলক পর্বের সর্বশেষ আলোচক বিরোধী দলীয় সংসদ সদস্যের কাছে এবং এর পরপরই যুক্তিখণ্ডন পর্বটি শুরু হয়। যুক্তিখণ্ডন পর্বে প্রথমেই সুযোগ পান প্রধানমন্ত্রী নন, বরঞ্চ বিরোধী দলীয় নেতা, এবং বিরোধী দলীয় নেতা তার বক্তব্য শেষ করার পর মাননীয় প্রধানমন্ত্রী সমাপনী বক্তব্য ও যুক্তিখণ্ডন পর্ব একসাথে শেষ করেন। অর্থাৎ আমরা সংসদীয় এবং সনাতনী বিতর্কের বেশ কিছু মৌলিক পার্থক্য পেলাম। মৌলিক পার্থক্যগুলো কি কি আমরা দেখতে পেলাম, প্রত্যেকের সম্বোধন আলাদা আলাদা হয়। একটি সংসদকে আমরা সনাতনী বিতর্কের মঞ্চ হিসেবে নয়, বরঞ্চ সংসদীয় বিতর্কে একটি সংসদ হিসেবে আখ্যায়িত করি। মডারেটর বা সভাপতির বদলে সেখানে একজন স্পিকার থাকেন, ঠিক যেমনটি আমরা সংসদে দেখে থাকি। এবং আরও বেশ কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা এরপরে আসি প্রত্যেক বক্তা তার বক্তব্যে কি কি ধরনের বিশেষ বিশেষ কাজ করে থাকেন, যেগুলো সনাতনী বিতর্ক থেকে সংসদীয় বিতর্ককে আলাদা করে রেখেছে। প্রথমেই আমরা আসি সনাতনী বিতর্কের চেয়ে সংসদীয় বিতর্কে মাননীয় প্রধানমন্ত্রীর কি কাজ সেটিতে। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই সংসদে আসেন এবং তিনি উদ্বোধনী বক্তব্য স্থাপন করেন বা উদ্বোধনী বক্তব্য দেওয়া শুরু করেন। উদ্বোধনী বক্তব্যে বিতর্কের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সংসদে, সেই বিতর্কের বিষয়ের প্রত্যেকটি শব্দের তিনি যথোপযুক্ত সংজ্ঞায়ন করে থাকেন।
সংজ্ঞায়নটি এমনভাবে করেন যাতে কোনো শব্দে কোনো ধরনের ফাঁক না থাকে বা কোনো শব্দ যেন ছুটে না যায়। তার মানে এমন কোনো শব্দ নেই যে শব্দের সংজ্ঞায়ন মাননীয় প্রধানমন্ত্রী করেন না। সাধারণত এভাবে সংসদীয় বিতর্কটি শুরু হয়। প্রধানমন্ত্রী সংজ্ঞায়ন করার পর তিনি আসলে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এবং মূল যুক্তি প্রতিস্থাপনের মাধ্যমে সংসদে এটি প্রমাণ করার চেষ্টা করেন কেন আজকের সরকারি দল একটি বিতর্কের বিষয়ের বা প্রস্তাবের পক্ষে অবস্থান করছে অথবা বিপক্ষে অবস্থান করছে। সরকারি দল যে যখন যুক্তিটি উপস্থাপন করে বা প্রধানমন্ত্রী যখন যুক্তিটি উপস্থাপন করেন, তিনি কয়েকটি ফ্ল্যাগ পোস্টিং এর মাধ্যমে বা মূল যুক্তি উপস্থাপনের মাধ্যমে তার পুরো বক্তব্যটিকে একটি কাঠামোবদ্ধ ছকে ফেলেন। মনে রাখবেন, সংসদীয় বিতর্কে কাঠামো খুবই জরুরি। একটি কাঠামো দাঁড় না করিয়ে আপনি যদি প্রধানমন্ত্রী হিসেবে সংসদ ত্যাগ করেন বা আপনার বিতর্কটি শেষ করেন, তাহলে আপনার দলের পরাজয় আসলে খুব কাছাকাছি, আসলে জেতার কোনো সুযোগ থাকবে না। বিরোধী দল কি করে? বিরোধী দলের প্রথম বক্তা বা যাকে আমরা সংসদীয় বিতর্কে বিরোধী দলীয় নেতা হিসেবে উল্লেখ করছি, তিনি সংসদে আসেন। তিনি সংসদে আসার পর প্রথমে প্রস্তাবটির বিরোধিতা করেন। বিরোধিতাটি কিভাবে করেন? এই বিরোধিতাটি নানা ধরনের হতে পারে। এই বিরোধিতাটি তিনি অস্বীকার করে হোক, এই বিরোধিতাটি শব্দ বা ছন্দের খেলা দিয়ে হোক, তিনি এভাবে বিরোধিতাটি করতে পারেন। সরকারি দলে প্রধানমন্ত্রী যখন তার বক্তব্য উপস্থাপন করেন, বক্তব্য উপস্থাপন করে যাওয়ার পর বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলের প্রত্যেকটি সদস্য খুব সূক্ষ্মভাবে সেই প্রস্তাবটির নোট নেন এবং তারা খুঁজে বের করার চেষ্টা করেন মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে ঠিক কোন জায়গাটিতে আসলে অসামঞ্জস্য রয়েছে। তারা সেই অসামঞ্জস্যের জায়গাটি ধরে বিরোধী দলীয় নেতা তার দলের মূল যুক্তিগুলোকে উপস্থাপন করেন। মূল যুক্তিগুলো উপস্থাপনের সময় তিনিও একই কাজ করেন প্রধানমন্ত্রীর মতো। তিনি ফ্ল্যাগ পোস্টিং এর মাধ্যমে এটি জানানোর চেষ্টা করেন যে প্রধানমন্ত্রীর ঠিক কোন কোন যুক্তির সাথে তিনি দ্বিমত পোষণ করছেন এবং দ্বিমত পোষণের পেছনে তার মূল যুক্তিগুলো কি। যখন তিনি এটি করেন তখন বিরোধী দলীয় একটি অবস্থান তৈরি হয় এবং এটি নিয়েই বিরোধী দলের তিনজন বক্তা পুরো বক্তব্যটি উপস্থাপন করেন। মাননীয় মন্ত্রী এবার কি কাজ করেন? আমরা সনাতনী বিতর্কে দেখেছি যে দ্বিতীয় বক্তা যখন অনেক উদাহরণ এবং তথ্য বিশ্লেষণ করে তার বক্তব্যটি উপস্থাপন করেন, মাননীয় মন্ত্রীর কাজও অনেকটা সেরকম। মাননীয় মন্ত্রী আসেন, তিনি বিরোধী দলীয় নেতার বক্তব্যে এবং যুক্তিতে ঠিক কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে সেগুলো প্রথমেই সংসদে চিহ্নিত করার চেষ্টা করেন এবং চিহ্নিত করার চেষ্টা করার পর তিনি তার দলের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যুক্তিগুলোকে আরো একবার সংসদে মনে করিয়ে দেন এবং মনে করিয়ে দিয়ে মূল যুক্তিগুলোর পেছনে আসলে কোন কোন উদাহরণ জুৎসই এবং কোন কোন উদাহরণের মাধ্যমে যুক্তিগুলো আরো বেশি পোক্ত করা যায় সেগুলো তিনি আলোচনা করার চেষ্টা করেন। মন্ত্রীর 5 মিনিটের বক্তব্যের পর সুযোগ পান বিরোধী দলীয় উপনেতা। বিরোধী দলীয় উপনেতা এসে সংসদে সরকারি দলের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীর বক্তব্যকে যুক্তির মাধ্যমে ভুল প্রমাণ করার চেষ্টা করেন এবং তিনিও অনেক বেশি তত্ত্ব এবং উপাত্ত দিয়ে সংসদে প্রমাণ করার চেষ্টা করেন যে বিরোধী দল কেন আসলে এই সংসদীয় বিতর্কে আজকে জেতে। সবশেষে দুজন সংসদ সদস্য বাকি থাকেন, সরকারি দলের এবং বিরোধী দলের। সরকারি দলের এই দুজন সংসদ সদস্যের ভূমিকার একটি বড় জায়গা জুড়ে রয়েছে সার্বিক সমন্বয় সাধন। এই সার্বিক সমন্বয় সাধনটি সংসদ সদস্য শুরুতেই করতে পারেন অথবা শেষেও করতে পারেন। সেটি কোথায় জুৎসই সেটি সংসদ সদস্যই নির্ধারণ করে নেবেন। তবে সার্বিক সমন্বয় সাধন শেষ 1 মিনিটে করা সবচেয়ে ভালো। সংসদ সদস্য যখন সংসদে আসবেন তারা তখন তাদের দলের পুরো সদস্যরা কি বক্তব্য দিতে চেয়েছেন, কোন যুক্তিগুলো আসলে ভার বেশি সেগুলো নিয়েই মূলত আলাপ করবেন এবং নিজেও যদি নতুন কোনো যুক্তি থেকে থাকে যে যুক্তিগুলো আসলে অপোজিশনের যুক্তিগুলোকে কেটে দেবে সেরকম কোনো যুক্তি যদি থাকে সেই যুক্তিগুলো তিনি উপস্থাপন করেন। তবে এই নতুন যুক্তিগুলো কিন্তু অবশ্যই তার দলীয় অবস্থানের বাইরে গিয়ে তিনি যুক্তি দিতে পারবেন না। অর্থাৎ প্রধানমন্ত্রী যে পথে হেঁটেছেন সরকার দলের সংসদ সদস্য সেই একই পথে হেঁটে নানা ধরনের যুক্তি দিতে পারেন এবং বিরোধী দলীয় নেতা যে পথে হেঁটেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যকেও কিন্তু সেই একই পথে হেঁটে যুক্তিগুলো দিতে হবে। তাহলে এটা গেল গঠনমূলক পর্বে কার কাজ কোনটি। এবার আমরা যুক্তি খণ্ডন পর্বে আসি। যুক্তি খণ্ডন পর্বে সর্বপ্রথম মাননীয় নেতা যিনি বিরোধী দলে আছেন তিনি আসেন এবং তিনি এসে যে যুক্তিগুলো সংসদে বেঁচে গেছে বা সময়ের অভাবে গঠনমূলক পর্বে যে যুক্তিগুলোকে স্পর্শ করা যায়নি সেই যুক্তিগুলোকে তিনি প্রথমেই ভেঙে দেওয়ার চেষ্টা করেন এবং একই সাথে সরকার দলের মূল যুক্তি যেগুলো রয়েছে বিরোধী দলীয় নেতা সেই যুক্তিগুলোকেও ভাঙার চেষ্টা করেন। সবশেষে
যুক্তিখণ্ডন পর্বের সর্বশেষ বক্তা যিনি সমাপনী বক্তব্য দেবেন সম্মানিত প্রধানমন্ত্রী সংসদে আসেন এবং যুক্তিখণ্ডন পর্বে তিনিও বিরোধী দলীয় নেতার মতোই একই কাজ করেন। তিনি বিরোধী দলের সমস্ত যুক্তিকে ভাঙার চেষ্টা করেন এবং সব শেষে তিনি মূল যুক্তিগুলোকে ভেঙে কেন আসলে আজকের এই বিতর্কের বিষয়টি সরকারি দলে যায় বা সরকারি দলের পক্ষে চলে যায় সেই বিষয়টি আবার পরিষ্কার করার চেষ্টা করেন। মূলত এভাবেই একটি সংসদীয় বিতর্ক এগোয়।